মনীষা, তুই এখানে? তোকে তো আমি সারা ইউনিভার্সিটিতে খুঁজে বেড়াচ্ছি। ফোন করলাম কতবার, ফোন ধরছিস না কেন? এই আমি তোর সাথে কথা বলছি রে। শুনছি, বল। তুই শুনেছিস ইউনিভার্সিটিতে ডিবেট কম্পিটিশন হচ্ছে? নাম দিবি তো? ডেফিনেটলি। ডিবেটের টপিকটা শুনেছিস তো? নারী শক্তি। আর এই টপিকটা তো আমার জন্যই। ইউনিভার্সিটিতে তো আমিই সেরা। আরে বাবা, এতে আবার কে সেরা কে না সেরা তার কি আছে? নিজের ভাবনা চিন্তাটাকে সকলের সামনে তুলে ধরবো, সেটাই তো বড় কথা। দেখ ঝিমলি, আমি যদি আমার চিন্তা ভাবনাটা সবার সামনে রাখি সেটাই বেস্ট। আর জানিসই তো ইউনিভার্সিটিতে সারাদিন আমাকে নিয়েই চর্চা হচ্ছে। ক্লাস নোটস থেকে ড্রেসিং সেন্স সব কিছুতেই আমাকে নিয়েই চর্চা। আরে শোন না, সেদিনকে কয়েকজন জুনিয়র আমার থেকে ক্লাস নোটস চাইতে এসছে। বুঝতেই পারছি আমাকেই কপি করছে। আসলে বেঙ্গলি থার্ড ইয়ার অ্যাকচুয়ালি গোটা ইউনিভার্সিটিতে একটাই নাম, মনীষা। আরে বাবা, তুই সারাক্ষণ এই আমি করাটা একটু বন্ধ কর। তোকে তো দেখছি অহং সর্বস্ববাদ রোগে ধরেছে রে। কি 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 সর্বস্ববাদ? তুই বুঝবি না, তোর মাথায় এসব ঢুকবে না, বুঝলি তো? আসলে সদ্যই দর্শনের ক্লাস করে আসলাম তো, তাই বুঝতে পারছি। চলি রে, তুই বরং থাক, আসলাম। তাহলে এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে ঝিমলি তোমাদের মতোই দর্শনের ছাত্রী। আর ওর বন্ধু মনীষা, বাবা কি আত্ম অহংকারী। মনীষার সারা দিন আমি করা, নিজেকে প্রাধান্য দেওয়া, এই সব কিছুকে অহং সর্বস্ব নাম দিয়ে ঝিমলি ভুল কিছু করেনি। অহং সর্বস্ব কথাটিকে ভাঙলেই তা ক্লিয়ার হবে। অহং কথার অর্থ হলো আমি, আর সর্বস্ব কথার অর্থ সব কিছু, অর্থাৎ নিজেকে সব কিছু ভাবা। এবার দেখা যাক বার্কলের মতবাদকে অহং সর্বস্ববাদ তকমা কেন দেয়া হয়েছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো বার্কলের অহং সর্বস্ববাদ। তোমরা তো জানো বার্কলে তার অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বে বলেছিলেন, আমি যা প্রত্যক্ষ করছি তার অস্তিত্ব আছে, আর যা প্রত্যক্ষ করতে পারছি না তার অস্তিত্ব নেই। তবে সেক্ষেত্রে এক বিশাল বড় সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে। কিরকম সেটা? দেখো, বার্কলের মত অনুযায়ী আমি এখন বই, খাতা, পেন সহ এই টেবিলটিকে দেখতে পাচ্ছি, তাই এটি আছে। এবার ধরো আমি এই ঘর থেকে বেরিয়ে গেলাম, তাহলে টেবিলটিকে আর দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? যে টেবিলটি আমার মনের দ্বারা প্রত্যক্ষ বা অনুভব হচ্ছে না, তাই তার অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবে কি তা মানা যায়? আবার ধরো সুইজারল্যান্ড খুব সুন্দর জায়গা, আমি কখনো সেখানে যাইনি, তাই প্রত্যক্ষ করিনি যে সুইজারল্যান্ড কেমন। তাই বলে কি সুইজারল্যান্ডের অস্তিত্ব নেই? এখানে প্রশ্ন উঠতে পারে যে কোনো বস্তুর ধারাবাহিকতা কিভাবে বজায় থাকবে। কিন্তু বার্কলে যেহেতু শুধু নিজের মন ও মনের ধারণাকেই প্রাধান্য দিয়েছেন, তাই তার মতবাদেও একটা অহংবোধ এসেছে। এবার এই অহংবোধকে প্রাধান্য দেওয়ার জন্য তার মতবাদটি অহং সর্বস্ববাদ দোষে দুষ্ট হয়েছে। এবার মুশকিল হলো, বার্কলে তো কিছুতেই এই দোষ মানবেন না। তিনি বলেছেন যে তিনি কখনোই বলেননি যে শুধুমাত্র নিজের মনের উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে, বরং তিনি বলেছেন
কোনো না কোনো আত্মা বা মনের উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করছে। তিনি বলেছিলেন, যখন কোনো বস্তুকে আমি প্রত্যক্ষ করছি না, তখন তুমি বা ঈশ্বর সেই প্রত্যক্ষ করছেন। এই প্রসঙ্গে বার্কলে মন বা আত্মাকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথমটি হল সসীম আত্মা বা জীবাত্মা। জীবাত্মা সীমিত শক্তি সম্পন্ন, অর্থাৎ অসম্পূর্ণ। তাই ব্যক্তির অপ্রত্যক্ষে দ্রব্য থাকতেই পারে। আর দ্বিতীয়টি ঈশ্বর বা পরমাত্মা। এই পরমাত্মা অনন্ত শক্তি সম্পন্ন এবং পূর্ণ। তাই ঈশ্বরের মনের দ্বারা প্রত্যক্ষ হলে জগতের সব বস্তুরই অস্তিত্ব থাকবে। এর ফলে বস্তুর ধারাবাহিকতাও বজায় থাকবে। তাহলে তোমরা দেখলে বার্কলে কিন্তু নিপুণভাবে ঈশ্বরকে তার মতবাদে এনে অহং সর্বস্ববাদ দোষ থেকে মুক্ত হতে চেয়েছেন। অতএব আজকের ক্লাসে আমরা বার্কলের অহং সর্বস্ববাদ দোষ এবং সেটিকে এড়ানোর জন্য ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা প্রসঙ্গে জানলাম।